সময়টা তখন ভোর 4টার আশেপাশে। সিদ্দিক বাড়ির রান্নাঘরে টুকটাক শব্দ শোনা যাচ্ছে। আহান দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর তার বেগম তিন্নি নুডলস বানাচ্ছে। আহান কপাল চুলকে বলে, আমি বানাতে পারতাম না। হুম, তো তুমি বানাচ্ছ কেন? তিন্নি কথার উত্তর দিল না। বিগত আধা ঘন্টা যাবৎ ঘ্যান ঘ্যান করছে, ক্ষুধা লেগেছে ক্ষুধা লেগেছে। তখন নিজে বানাতে পারলো না, যে তিনি বানাতে আসলো অমনি উনি বানাতে পারতো। যত সব ঢং। আহান ধীর পায়ে গিয়ে তিন্নির পেছনে দাঁড়ায়, কোমরে হাত রেখে কাঁধে মুখ রাখে। তিন্নি কোমর থেকে হাত ছাড়ানোর চেষ্টা করে বলে, হচ্ছেটা কি আহান? আমরা কিচেনে, এটা কানাডা নয়, ছাড়ো। চুপ থাকো। আহান ছাড়তে বলেছি না? কেউ আসলে কি একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে। চুপ থাকো তো। ভোর 4টায় কে আসবে? বেশি বেশি একদম, ধমকে বলে। ফালতুদের মতো ব্যবহার শুরু করে হয়ে গিয়েছে কেন না? ওকে ফাইন, তুমিও চুপ আমিও চুপ। তিন্নি চুপ করে রইল। আহান একটু পরে ঘাড়ে না ঘুষতে তিন্নি চাপা স্বরে চেঁচিয়ে ওঠে। আহানের মাথাটা ঠেলে উঠাতে চায়। আহান ছাড়ো, বেডরুমে না এটা। আই নো। জানলে এমন বদমাশি করার কারণ কি? বদমাশি? হোয়াট ডু ইউ মিন বাই বদমাশি? বউ হও আমার, রুমে গিয়ে যা করার করো, এখন ছাড়ো। আহান কিছুক্ষণ তাকিয়ে থাকে। এই মেয়েকে যদি এখন কাঁদিয়ে না ছেড়েছে তাহলে ও নিজের নাম বদলে ফেলবে। এই মেয়েকে একটা গুঁতা মারলেই তো কাঁদে। এখন আরও ভালো টপিক আছে। আহান দূরে সরে, পুনরায় দরজায় হেলান দিয়ে দাঁড়ায়। তিন্নি চুলা অফ করে নুডলস বাটিতে নিয়ে নুডলসের বাটি আহানের হাতে দেয়। কড়াই ধুয়ে জায়গা মতো রেখে পেছনে ফিরতে আহান ওর মুখের সামনে ধরে। তিন্নি 1 চামচ মুখে নিয়ে বলে, আর খাবো না, তুমি খাও। আহান কানে দেয় না, নিজেও খায়, তিন্নিকেও জোর করে খাওয়ায়। না খেতে চাইলেও জোর করে খাওয়ায়। তিন্নি নাক মুখ কুচকে রাখে। তোমার খিদে পেয়েছে, তুমি খাও না রে ভাই। আহান জোর করে আরেক চামচ নুডলস মুখে ঢুকিয়ে দিয়ে বলে, খাও খাও, আমি আর বেশি দিন নেই, তখন কেউ সাথে আসবে না, আমার হাতে খেতেও পারবে না। খেয়ে নাও যা খাওয়ার আছে। তিন্নি মুখটা ছোট হয়ে যায়। আহান মনে মনে হাসে। তিন্নি মুখটা কালো করে চেপতে থাকে। কি হলো, মন খারাপ কেন? তিনি জবাব দেয় না। আহান খালি বাটিটা ধুয়ে জায়গা মতো রাখে। আগে ভাবা উচিত ছিল না খারাপ লাগবে? তখন তো আমার সাথে সাংঘাতিক ঝগড়া করেছো বেশি দিন থাকার জন্য। এখন আমি একাই ফিরে যাই, তুমি থাকো তোমার বেশি দিন। তিনি কাচুমাচু করে তাকায়। এমন লাগবে না আগে জানলে আমি জীবনও 1 মাসে বেশি থাকতে চাইতাম না। আহানের টি শার্ট মুঠো করে ধরে বলে। আহান আলগোছে হাসে। তিন্নির মুখটা বুকে চেপে ধরে হেসে বলে, এখন কেটে দিও না প্লিজ। বলতে দেরি, তিন্নির ফ্যাচফ্যাচানি শুরু হয়ে গেল। আহান হেসে ফেলে। কেঁদেছ কেন এভাবে? চলে আসবে তো কিছুদিন পরই। আমার ভালো লাগছে না একটু, মনে করতে চাই না, অথচ তুমি খোঁচা মেরে কথা বলেই যাচ্ছ। মুখটা উঠিয়ে গালে হাত দিয়ে বলে, আচ্ছা আর খোঁচা মারব না। কে শোনে কার কথা, ফোপাতেই থাকে। উফ, মনে হচ্ছে যেন তোমাকে দেশের ছেলেসহ একা 7-8 বছরের জন্য রেখে আমি আবার বিদেশে চলে যাচ্ছি। 7-8 বছরের জন্য না যাও, কিন্তু যাচ্ছে তো একা। ছেলে জন্মের পর থেকে কখনো তোমাকে ছাড়া ছিলাম নাকি? আগে ভাবা উচিত ছিল আমার। কেন যে জেদ করলাম। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, 1 মাসই তো, আর তুমি এভাবে কান্নাকাটি করছো, আমার কেমন লাগছে বলো তো? আমার বাবা মা বউ বাচ্চা সবাইকে ফেলে কানাডা যাওয়ার পরের 1 উইক কেমন কাটবে? আর আমিও ছেলে ছাড়া কখনো থেকেছি নাকি? আমার বাসাটা খালি খালি লাগবে না? আমার 1 মাস বেশি থাকার জন্য জেদ করাটাই উচিত হয়নি। তোমার সাথে ফেরার টিকিট করা উচিত ছিল। একসাথে এসেছি, একসাথে যেতাম, এত খারাপ লাগতো না। তিন্নিকে জড়িয়ে ধরে বলে, রাজশাহী যেও আবার, মা বাবার সাথে সময় কাটিয়ে নাও। কানাডা গিয়ে আবার বাবা মায়ের জন্য কেঁদো না প্লিজ। এখানে থাকলে আমার জন্য কাঁদো, ওখানে গেলে বাবা মায়ের জন্য কাঁদো, খালি কাঁদতেই থাকো। ভালো লাগছে না আহান। এমন কাঁদো তো তোমাকে বিয়ে করে রেখে যাওয়ার সময়ও কাঁদোনি। কেঁদেছি, তোমার সামনে কাঁদেনি, খালি ঘরে তো ঠিকই কেঁদেছি। তাই তখন আমার জন্য কেঁদেছিলে, তো আর কার জন্য কাঁদবো? আমার সামনে কেন কাঁদোনি? হেসে বলে, তখন তোমাকে দেখলে লজ্জা লাগতো তাই। কি না কি ভাবতে? লজ্জা লাগতো নাকি আমাকে দেখতে পারতে না? বিয়ের পরে তো সহ্যই করতে পারোনি। যেই 5 দিন ছিলাম ওই 5 দিনও ধারের কাছে আসোনি। তো যাওয়ার শেষ সময়ে বিয়ে করেছো কেন? আরও আগে করে নিলেই হতো। আর একটা মেয়ের ফ্রি হতেও তো সময় লাগে নাকি? তার উপর তোমার একটা ফাজিল ছোটো ভাই আছে,
কী হারে পধাচ্ছিল ভুলে গিয়েছ? উঠতে বসতে বলতো ভাইয়াকে সাইয়া বানিয়ে ফেলেছি, ভাইয়া ভাইয়া করতে করতে সাইয়া সাইয়া করে। আমার কি অস্বস্তি লাগতো না? ওইটাকে অজুহাত বানাবে না। তুমি কানাডাও যেতে চাওনি, না যাওয়ার জন্য কত বাহানা করেছো মনে নেই? আমি বাবা মার একমাত্র মেয়ে, এভাবে একেবারে চলে যাব ভাবাটা কি কষ্টের ছিল, তুমি কি করে বুঝবে? এখন যাচ্ছ কীভাবে? এখন আমার সংসার জ্ঞান হয়েছে তাই। আর তখন আমার এত বুধ ছিল নাকি? বুধ ছিল না বলেই বাসর ঘরে সামান্য কিস করার পর মরা কান্না জুড়ে দিয়েছিলে। আহানের বুকে ধাম করে একটা খুশি মারে, চোখ মুছে বলে, বাবা মা ছেড়ে এসেছিলাম, কোথায় একটু সান্ত্বনা দিবে তা না টানাটানি শুরু করলে কাঁদবো না? হয়েছে হয়েছে, মাপ চাই। তাছাড়া তুমি ধমকে ধামকে কেমন ব্যবহার করতে ভুলে গিয়েছো নাকি? আরে তখন মেজাজ খারাপ ছিল তাই। আমারটা অজুহাত, তোমারটা কিছু না, না? আহান হাসে, পিঠে হাত বুলিয়ে দিয়ে হেসে বলে, এখন যে ধরে আছে নির্লজ্জের মতো, কেউ আসবে না? তিনি দ্রুত আহানকে ছেড়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, রুমে যাও। আহান বাঁকা হেসে তিন্নির ওড়নাটা নিয়ে গলায় ঝুলিয়ে ফেলে। তিন্নির চোখ বড় বড় করে তাকায়, চাপা স্বরে বলে, হচ্ছেটা কি? ওড়নাটা দাও। গাল বাড়িয়ে বলে, কিস করো, সব দিয়ে দেব। এখানে না, যা। হাতে চাপড় মেরে বলে, এখানেই কিস করে দাও, ঝামেলা শেষ। তিনি ওড়নাটা নিয়ে টানাটানি করতে নিলে আহান দেয় না, কোমরে হাত রেখে কাছে টেনে গাল বাড়িয়ে দেয়। একটা কিস করলেই ছেড়ে দেব, না হলে এখানে থাকো। আমার জেদ সম্পর্কে ধারণা। আহানের কথা বন্ধ হয়ে যায়। আহানের দৃষ্টি অনুসরণ করে তিনি তাকিয়ে দেখে আদ্রিত দাঁড়িয়ে আছে। দুজনে সহসা ছিটকে যায়। তিন্নির গায়ের ওড়না তখন আহানের গলায়, তাই তিন্নি বেসিনের দিকে ফিরে যায়। আহান আদ্রিতের দিকে তাকিয়ে থাকে। আদ্রিত ভাইয়ের দিকে একবার তাকায়, আবার নিজের দিকে তাকায়। চুল ভেজা, গলায় মুখে নখের আঁচড়। ও তো ভেবেছিল ঝুমা বরাবরের মতো লাইট অফ না করে আবার ঘুমিয়ে পড়েছে। কে জানতো বিদেশি লায়লা মজনু এখানে থাকবে। আদ্রিত মুখটা থমথমে করে বলে, পানি খেতে এসেছিলাম, কিছু দেখি নাই। পানির বোতল, খালি বোতল নিয়ে তড়িঘড়ি করে আবারও চলে যায়। আদ্রিত যেতে তিনি আহানের দিকে ফিরে ধুম করে ওর পিঠে সর্বশক্তি দিয়ে একটা ঘুষি দিয়ে বসে। আহান ভালোই ব্যথা পায়। ও হাত উল্টো করে পিঠ ঘষতে থাকে। তিন্নি ওর গলা থেকে ওড়নাটা নিয়ে গায়ে জড়িয়ে নেয়। তেজ দেখিয়ে উপরে উঠতে উঠতে বলে, বদমাইশ লোক, সব তোমার জন্য হয়েছে। বাংলাদেশে থাকাকালীন রুমের বাইরে আর যদি ঘষাঘষি করো, আমার যেতে খারাপ কেউ হবে না। আরে কথা শোনো, আমরা অ্যাডাল্ট এখন। চুপ, একদম চুপ। ছোট ভাইয়ের সামনে পড়েও একটু লজ্জা নেই? ও খুব ভালো কাজ করে এসেছে, দেখনি চুল। চুপ থাকতে বলেছি না? বড় ভাই হয়ে আক্কেল জ্ঞান নেই কখন কাকে কী নিয়ে কী বলতে হয়। সত্য। চুপ থাকো। আরে চুপ থাকো বলে রান্নাঘর থেকে বেরিয়ে সিঁড়ির দিকে পা বাড়ায়। আহান পেছন পেছন আস্তে আস্তে বলে, কথা তো শোনো। চুপ থাকো। রুমের কাছে আসলে আহান কিছু বলার জন্য মুখ খুলে তিন্নি বলে, চুপ থাকো। আহান ওর হাত টেনে দরজা বন্ধ করে বলে, তোমাকে চুপ করাচ্ছি, দাঁড়াও। বেশি প্যান প্যান করো আজকাল। তোমার দেব সাধু। আমি তো আমার বইয়ের সাথে যা ইচ্ছে তাই করব। ওর বাপের কি? আর তুমি? তোমাকে যদি নায়াগ্রা থেকে চুবিয়ে না এনেছি, বেশি সাধুগুরি দেখাচ্ছে। ঈশা আধশোয়া হয়ে কাঁথা গলা অবধি টেনে বসেছিল। আদ্রিত রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ঈশা খালি পানির বোতল দেখে বলে, পানি আনেননি কেন? পাইনি। দরজা বন্ধ করে বিছানায় বসে বলে, কি পাননি? ফিল্টারে পানি ছিল। দেখিনি। কিচেনে গেলে মানুষ দেখে না কিভাবে? আদ্রিত উত্তর দেয় না। ঈশা বলে, ফিল্টারের কাছেই যাননি না? জাস্ট শাট আপ। বড় ভাইয়া আর তিন্নি ছিল কিচেনে, আমি খালি গায়ে নিচে গিয়েছি। বুকের দিকে ইশারা দিয়ে বলে, এগুলো নিয়ে ভাইয়া আর তিন্নির সামনে তো পড়েছি, আবার ওদের সামন থেকে পানি নিয়ে আসতাম। ঈশা মুখে কাঁধা চেপে ধরে ঘড়ির দিকে তাকায়। 4:30 বাজে। মিনমিন করে বলে, এই ভোরাতে কিচেনে কি? আদ্রিত শীতল দৃষ্টিতে তাকায়। ঈশা চোখ সরিয়ে ফেলে। আদ্রিত ওর হাত টান দিয়ে গলায় গম্ভীর গলায় বলে, চুল মোছো না কেন ঠিকঠাকভাবে? ঠান্ডা যখন লাগবে তখন বুঝবে মজা। হাতে বিছানা থেকে টাওয়ালটা নিয়ে ঈশার চুল মুছে গিয়ে থাকে। আদ্রিত চুল মুছতে মুছতে বলে, 5:30, 6টার দিকে বেরিয়ে পড়ব। কোথায় যাব? ঘাড় বাঁকিয়ে প্রশ্ন করে। আদ্রিতের হাত থেমে যায়। অফিস করবে না নাকি? ও হ্যাঁ,
কিন্তু এখন ধানমন্ডি থেকে উত্তরে যেতে হবে। উফ, এত কষ্ট, বিরক্ত লাগে। ধানমন্ডি ব্রাঞ্চে শিফট হয়ে যাও, শ্বশুর বাড়ি থেকে অফিস করো, আমি সপ্তাহে সপ্তাহে আসবো, একদিন থেকে আবার চলে যাব। রাজভারী গলায় বলে। কষ্ট করাও ভালো। আদ্রিত সময় নিয়ে ঈশার চুল মুছে দেয়। ঈশা এক পর্যায়ে এসে আদ্রিতের বুকে পিঠ ঠেকিয়ে চোখ বন্ধ করে ফেলে। ধীর কণ্ঠে বলে, ঘুম আসছে, ঘুমাবো। আদ্রিত ঘড়ির দিকে তাকায়। ঈশার দোকাতে হাত রেখে বলে, গাড়িতে ঘুমিয়ে নিও, এখন ওঠো, ব্যাগ গুছিয়ে ফেলো, নিজেও রেডি হও। 1 ঘন্টার মধ্যে না বের হলে ঠিক টাইমে অফিসে যেতে পারবো না। ঈশা আদ্রিতের হাত জড়িয়ে ধরে, আবদার করে বলে, আজকের দিনটা ছুটি দিয়ে দিন প্লিজ। স্বজন পেতে করবো না আমি। শক্ত রুক্ষ গলায় বলে, বউ প্রীতি তো করতে পারেন। কখনই না, এমনিতেও না চেয়েও অনেক ছুটি পেয়েছো। আর না, তোমাকে আর এক্সট্রা সুবিধা দেওয়া হবে না। শক্ত রুক্ষ গলায় কথা বলে। এভাবে কথা বলছেন কেন? আপনার বস ক্যারেক্টারটা খুব বাজে, রুড একটা মানুষ। শুরু থেকে বিরক্ত লাগে আমার। বাসায় তো ওভাবে থাকেন না, অফিসে এমন হুতুম প্যাঁচার মতো চেহারা দেখলে অসহ্য লাগে আমার, বিরক্তকর। এখন বাসায় একদম বসের মতো কথা বলতে আসবেন না, ঝাড়ি মেরে বলে। ঈশা গালে হাত দিয়ে শক্ত কণ্ঠে বলে, শোনো ঈশা, পাগলামি মজা আমি তোমার সাথেই করি অ্যাজ আ হাজব্যান্ড, ঘরে পার্সোনালিটি। আমি তোমার সাথে যেমন থাকি তেমন আর কারো সাথেই থাকি না। বস হিসেবে তো আরও আগে না। বস হিসেবে আমি এমন ওয়েটলেস হতে পারি না। আমাকে আমার গম্ভীর্য বজায় রেখে চলতে হবে। অফিসে আমার কাছে তুমিও যেমন, রিয়া, সামিউল, বাবু ভাই ওরাও তেমন। ওরা ছুটি পাচ্ছে না, অথচ তুমি পাচ্ছ, এটা মোটেও ঠিক না। এগুলো নিয়ে নেগেটিভ কথা উঠবেই। আর উঠবেই কি, উঠছেই তো। আর ওঠার পর তুমি বাসায় এসে ভ্যা ভ্যা করো। এসে ফ্যাল করে তাকিয়ে থাকে। আদিত গম্ভীর কণ্ঠে বলে, আগে আমার নামে কেউ কিছু বলার সাহস পেত না, কিন্তু বিয়েটা করার পর থেকে গল্প করার একটা টপিক হয়ে গিয়েছি আমি। একদিন সব কয়টাকে এমন ছাড়িয়ে দেব, একদম সিধে হয়ে যাবে। কাজ না করে দেখে বসের চোখ লাল কিনা। লাল হলে স্যার রাতে ঘুমায় না, না ঘুমিয়ে কি করে, হোয়াট এভার, রাবিশ পিপল। আপনাকে তো একটা কথা বলিনি আমি, জানলেন কি করে? তোমার থেকে বয়স অভিজ্ঞতা আমার সবটাই বেশি। কী ভাবো পাগলামি ছাগলামি করে বলে আদ্রিতের মাথায় সমস্যা? ও কিছু বোঝে না, ও ওয়েটলেস মানুষ। উল্টাপাল্টা লজিকলেস কথাবার্তা বলে। সো ও আসলেই লজিকলেস। নিজের পারফেক্ট ডিসেন্ট ম্যান হিসেবে প্রুভ করতে কি এখন আমি আমার ওয়াইফের সাথে অলওয়েজ গাম্ভীর্য নিয়ে চলাফেরা করব? নাকি আমি আসলে রুট প্রমাণ করতে তোমার সাথে সবসময় রুডলি বিহেভ করব? আমার তোমার সাথে রুডলি কথা বলা উচিত না, যাতে আমার 2 ধরনের বিহেভিয়ার সহ্য করতে তোমার প্রবলেম না হয়। ঈশা দুদিকে মাথা নাড়ায়। অফিসে কিছু ঘটেছে, আমাকে নিয়ে রমরমা একটা কাহিনী চলছে, আর তা আমার কানে পৌঁছাচ্ছে না, তা কী করে হয়? তোমার থেকে আমার চোখ, কান, হাত সবটাই বড়। সো আমার থেকে কিছু লুকিয়ে লাভ নেই, বিশেষ করে অফিসের ব্যাপার। ঈশা ঠোঁটে ঠোঁট চেপে ধরে, হাত দিয়ে শক্ত গলায় বলে, সো আমার কাছ থেকে অফিসের ব্যাপার উল্টাপাল্টা কিছু চাইবে না। তুমি আমার ওয়াইফ, সে হিসাবে অল গ্রেটেড, কিন্তু তুমি একই সাথে এমপ্লয়ি হিসাবে কোনো অন্যায় আবদার তো করতে পারো না, আর আমি মোটেও মানতেও পারি না একজন সাধারণ এমপ্লয়ির মতোই থাকবে। ঈশা আচমকা আদিতের গলা জড়িয়ে ধরে। আদিত পিছিয়ে গিয়ে হাতে ভর দিয়ে সামান্য রক্ষা করে। অন্য হাত ঈশার পিঠে রাখে। আদিতের চুলের ভাঁজে হাত ঢুকিয়ে বলে, এভাবে রেগে আছেন কেন? একটু আগে ওরা ভালো ছিলেন। একটু আগে তো এমন করনি। একটু আগে তুমিও ভালো মেয়ে মতো ছিলে। কী করেছি এখন? তুমি উল্টাপাল্টা কথা বলো কেন? কি বলেছি? আমাকে রুড বলেছ কেন? রুড হওয়ার মতো কি কাজ করেছি? অফিসে রুড না হলে এত বড় অফিস চালানো যায় না। আহসান ভাইয়াকে দেখো না কীভাবে থাকে। আহসান ভাই এমনিও রুড, অমনিও রুড। আপনার মতো না, ঘরে যা বাইরেও তা। আপনি বাসায় এক, অফিসে এক, ধানমন্ডিতে এক, উত্তরায় এক, 4-5টা রূপ মনে হয় আপনার। তুমি ভাইয়া ভাবির বেডরুমে গিয়ে দেখেছো তো? ছি। কিসের ছি? আমাকে দেখে কে বলবে আমি তোমাকে নিয়ে এমন গদগদ করি? ধানমন্ডি এসেছি পর থেকে তো রাত ছাড়া তোমার মুখোমুখি হই না। কে বলবে তোমাকে বিয়ে করতে এত হাঙ্গামা করেছে? ঈশা মাথা নাড়িয়ে বলে, বুঝেছি। সরিতে বুঝি স্যারের মন গলবে এত সহজে? জীবনেও না। তোমার তখন আমাকে অসহ্য লাগে বলে কি বস হয়েও সবার সামনে তোমাকে নিয়ে
তুলু তুলু করব? বেশি তুলু তুলু করতে করতে সাপের 5 পা দেখেছে। ঈশা অবাক হয়ে যায়। রুড বলায় বান্দা এভাবে খেপে গিয়েছে। ঈশা আদ্রিতের গালে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলে, একটা কথা বলি, রাগ করবে না প্লিজ। এটা কি যাতে রাগ না করি তার জন্য অ্যান্টিডোট নাকি? গালে আঙুল চেপে বলে, জি। কি কথা? রাগ না করলে বলবো। বলো। আপনি পুরো মেয়েদের মতো কথায় কথায় রাগ করেন। আমি তখন এত কিছু মিন করে কথাটা বলিনি। ঈশা, দাদা দাঁত চেপে বলে। ঈশাকে ছাড়াতে চায়। ঈশা আরও শক্ত করে জড়িয়ে ধরে, গালে পরপর কয়েকটা চুমু দিয়ে বলে, সরি সরি, রাগ করবেন না বলেছিলেন। হাউ ডেয়ার ইউ, তুমি আমাকে মেয়েদের সাথে তুলনা করছো? আপনাকে রাখতে বলেছি, আপনাকে না। সরি সরি, সাফাই গিয়ে বলে। ননসেন্স ওমেন, অযথা সরি সরি করবে না, মেজাজ খারাপ হয়। আপনি যে করেন, বলতে গিয়েও বলল না। এখন মুখ খুললে সূর্যোদয়ের আগেই ওর জানাজা পড়তে হবে। স্বীকার না করলেও সত্যি এই যে আদ্রিতের শক্ত গলা কথাবার্তাকে ও ভীষণ ভয় পায়। তখন আদ্রিতের ভোতা মুখ, রসক্ষীণ জবাব ঈশার কেমন কেমন লাগে। আদ্রিত পিঠে আলতো করে চাপড় মেরে বলে, ছাড়ো এখন, মুড স্পয়েল করে দিয়েছো আমার। ব্যাগ গোছাও, যাও। ব্যাগ গোছানো কথাটা পাত্তাই দিল না, গলায় মুখ গুজে বলে, মুড ভালো করবো কি করে বলুন? যা বলবো তাই করবে? হুম। ভেবে বলছো? হুম। আদিত ঘড়ির দিকে তাকায়, তির্যক হেসে ঈশার ঘাটা খপ করে ধরে মুখটা নিজের সামনে আনে। মুখে আদিতের গরম শ্বাস পড়ছে। আদিত এগিয়ে আসে, চাহনি তীক্ষ্ণ। ঈশা চোখ খিচে বন্ধ করে নেয়। কিছুক্ষণ পরও যখন একইভাবে থাকে তখন ঈশার চোখ পিটপিট করে খোলে। আদিত বাঁকা হেসে বলে, হোয়াট, কিস করতাম নাকি? চোখ মুখ খিচে রেখেছো কেন? কোন সুখে? এত ফাস্ট কেন তুমি? ঈশা মুখটা ভোতা হয়ে যায়। আদ্রিত বলে, মুড ভালো করার কাজ বাসায় গিয়ে করবে। দেখব কতভাবে মুড ভালো করতে পারো। যদি না করতে পারো তাহলে খবর আছে। তাছাড়া আমাকে নিয়ে হাসাহাসি করার সুযোগ করে দিয়েছো না তোমার বড় যাকে, সেই হিসেবও নেওয়া নাকি? রিমেম্বার। ঈশার চোখ বড় বড় হয়ে যায়। সেদিন রাতে বদমাইশ লোকটা কত হাঙ্গামা করলো, তারপরও বলে হিসেব নেওয়া বাকি। ঈশা শুকনো ঢোক গিলে অসহায় দেখতে থাকে সামনে বসে থাকা সাইকো লোকটা তীর্যকভাবে হেসে তীক্ষ্ণ চোখে ওদিকে তাকিয়ে আছে। আহসান, আদ্রিত, ঈশা ভোর 6টা নাগাদ বেরিয়ে পড়েছে। ফারিন আর আহিয়ানকে পরের সপ্তাহে এসে নিয়ে যাবে। তাছাড়া বুধবার তো আসতেই হবে, যেহেতু আহান বৃহস্পতিবার চলে যাবে। আদিত আহসানের সাথে সেদিন আসবে। অনিরুদ্ধ পা নাচাতে নাচাতে ঘড়ির দিকে তাকায়। আধা ঘন্টা বেশি সময় ধরে ইনায়া ওয়াশরুমে, আর বাকি আধা ঘন্টা ধরে ও স্টিলের স্কেল নিয়ে বসে আছে। আজব, গোসল তো অনি নিজেও করেছে, এত সময় লাগে নাকি গোসল করতে? অপেক্ষার অবসান ঘটিয়ে আরও 20 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয়। গায়ে ধূসর কালো রঙের টি শার্ট আর ধূসর রঙের ট্রাউজার। পায়ের দিকটা গুটিয়ে রাখা অবশ্য। রুদ্ধর দিকে মাথা নাড়ায়। না না, মতিভ্রম হলে হবে না, কিছুতে পিছু হটা যাবে না। পরিকল্পনা মোতাবেক ইনায়া সামনে এসে দাঁড়ায়। ইনায়া স্কেল হাতে রুদ্ধকে দেখে ভ্রু কুচকে তাকায়। রুদ্ধ বলল, কান ধরো ফার্স্ট। কেন? ভ্যাবাচ্যাকা খায়। ফার্স্ট ফার্স্ট, এত কথা কিসের? কেন কান ধরবো? আখ বাড়িয়ে সময়ের আগে মরতে গিয়েছিলে না, সেই শাস্তি। 10 বার উদ্ভোস করো। মানে কি? তোমাকে এখন এই যে এত তাড়াতাড়ি বিয়ে করেছি কি আদর করতে? সুইসাইড করে আমাকে পুরো 8 থেকে 10 ঘন্টা ট্রমার মধ্যে রেখেছো, সেই শাস্তি দিতে বিয়ে করেছি। ফার্স্ট। কী যাতা বলছো? রুদ্র ইনায়ের হাতের বাহু বরাবর একটা বাড়ি দিয়ে বসে, চোখ রাঙিয়ে বলে, এত কথা কিসের? কান ধরে উঠবোস করতে বলেছি না? ইনায়া ইউ আহ করে ওঠে, হাত ঘষতে থাকে। ভালো জোরেই মেরেছে। রুদ্ধ বলে, অশ্লীল সাউন্ড করা অফ করো, এখন শুনতে ভালো লাগছে না, পরে শুনিও। ইনায়া চোখ রাঙিয়ে তাকায়। রুদ্ধ আরেকটা দিয়ে বসে। ইনায়া রেগে বলে, আবার? চুপ, কান ধরে উঠবোস করতে বলেছি না? দ্বিগুণ রেগে বলে। ইনায়া রাগে ফুঁসতে থাকে। রুদ্ধ বলে, তুমি যে নাগিন আমি তা জানি, এভাবে ফোঁস ফোঁস করে শ্বাস নিয়ে প্রমাণিত করতে হবে না। তুমি আমাকে বিয়ে করেছো এসবের জন্য? অবশ্যই, না হলে তোমাকে এখন বিয়ে করার কী ছিল? আমি আগে জানলে বিয়ে করতামই না, সেজন্য তো আগে করিনি। একলা পেয়ে করছি, এখন বাপের কাছে গিয়ে কাঁদলেও লাভ নেই। কিসের শোধ নিতে এখন বিয়ে করেছো? বিয়ে তো করতামই, আগে না হয় পরে,
তাড়াতাড়ি করেছি কারণ এই যে আমাকে কাঁদিয়েছো, সেদিন যে ট্রমাটাইজড হয়ে স্ট্রোক করে বসিনি তোমার সৌভাগ্য, নইলে বিধবা হতে লাগতো, স্বামীর বুকে মাথা রেখে আর ঘুমাতে লাগতো না। আমাকে যে কাঁদিয়েছো, আমি কি চুপা দেবো এখন? এজন্য বিয়ে করেছো? না হলে কি আদর করতে করেছি? গতরাতে এগুলো কী ছিল? ওটা আমার নাইট ছিল, বাসর তো ফেলে দিতে পারি না। এখনও আমার এখন আমার ডে, সো আমি যা বলবো তা। কান ধরো এখন। না ধরলে কী করবে? হাতে আরেকটা দিয়ে বসবো, আবার কথা বলে। মায়ের কম হয়ে গিয়েছে? ইনায়া ঠোঁটে ঠোঁট চেপে ধরে, কেঁদে দিবে এমন একটা ভাব। রুদ্ধ বলে, কাঁদলেও লাভ নেই, আমি এর থেকেও ভয়ঙ্কর সময় কেঁদেছি, উপরওয়ালা ছাড়া কেউ দেখেনি। আমার কেমন সময় গিয়েছে তা আন্দাজও করতে পারবে না। একটু শ্বাস ফেলে বলে, যাই হোক, কান ধরো, ধরো ধরো। ইনায়া তাও কান না ধরলে রুদ্ধ স্কেল উঠিয়ে বলে, তেরামি করো আবার? দিব আরেকটা? দিব? থমকে ওঠে। ইনায়া তড়িঘড়ি করে কানে হাত দেয়। রুদ্ধ খাটে আয়েশ করে বসে থাকে, এখন উঠবোস করে। ইনায়া না করলে রুদ্ধ বলে, 15 বার। যত দেরি হবে ততবার বাড়বে। ইনায়া তাও কানে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলে রুদ্ধ বলে, 20 বার। একটু কনসিডার করা হবে না? ইনায়া কান ধরে সত্যি সত্যি উঠবোস করতে থাকে। টানা 8 বার করে হাঁপিয়ে গিয়েছে, পায়ে টান খাচ্ছে। গোলুমালু মানুষ কি টানা কান ধরে উঠবোস করতে পারে? 10 বার করে মেঝেতে বসে পড়ে। রুদ্ধ বলে, বসেছ কেন? আবার শুরু থেকে করো। ইনায়া অবাক হয়ে তাকিয়ে থাকে। রুদ্ধ এগিয়ে এসে বলে, দেব নাকি আরেকটা? দেই দেই। ইনায়া ফুফিয়ে কেঁদে ওঠে, মেঝে থাপড়ে থাপড়ে বিলাপ করে কাঁদতে কাঁদতে বলে, আপু, তোমার দেবর বিয়ের প্রথম দিনই আমার গায়ে হাত উঠিয়েছে, আমাকে 4-5 বার মেরেছেও। নিজের জিনিস আদায় করে নিয়ে আমার সাথে কেমন করছে দেখো। ঠিকই ভালো মানুষই দেখিয়ে নিজের ফায়দা বুঝে নিল। এখন আমাকে চিনতেই পারছে না, মেরে হাত দুটো লাল বানিয়ে দিয়েছে। এখন আব্বু আম্মুকেও কিছু বলতেও পারবো না। আল্লাহ, মাইনা খাওয়ার জন্য লাভ ম্যারেজ করলাম, এখন লাভ ম্যারেজ করেও মাই খাচ্ছি। বিয়ে হতে না হতেই শুরু করে দিয়েছে ডমিনেটিং। আমার কি হবে? এই লোকের সাথে আমি সংসার করব কেমনে? আমি থাকবো না। রুদ্ধ হাসতে গিয়েও হাসে না, রাগী গলায় বলে, নাটক বন্ধ করবে নাকি দিব আরও 2টা? বিয়ের পর দিনই মারছে, এখন থেকে শুরু করে দিয়েছে শয়তানি। আল্লাহ গো, আমার কি হবে? এমন শয়তান আমার গায়ে এলো কি করে? আল্লাহ।